সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে। ঈদের আগে সর্বশেষ কার্যদিবসে আজ দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত সূচক প্রায় ২৫ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৬৯০ পয়েন্টে। তারপরেও এই সূচকের অবস্থান ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। তবে আজ দিন শেষে যদি সূচক ৪,৭০০ পয়েন্টের উপরে উঠে যায়, তাহলে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে যে রেকর্ডটি আছে সেটি হয়তো বা আর থাকবে না। তবে আজ লেনদেনের গতি অনেকটাই মন্থর গতকালের তুলনায়। গতকাল আপনারা জানেন ২২৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি ৩ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। আজ একই ধারা অব্যাহত রয়েছে লেনদেনের ক্ষেত্রে। আজ এখন পর্যন্ত মাত্র ১০৫ কোটি টাকার লেনদেন হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী। সব কিছু মিলে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ দিনের শেষে যদি এই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ৫ বছরের মধ্যে যে সর্বনিম্ন রেকর্ডের যে সূচকের অবস্থান রয়েছে সেটি অনেকখানি কমে গিয়ে ৪,৭০০ পয়েন্টের উপরে চলে যেতে পারে। সবকিছু মিলে এখন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য বাজার বিশ্লেষকরা যে বিষয়গুলো বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, এবারে বাজেটে পুঁজিবাজার বিষয়ক কিছু বিষয়কে বাজার বিশ্লেষকরা বলছেন ইতিবাচক হিসেবে। সেক্ষেত্রে ডিএসই থেকে অর্থ উপদেষ্টাকে অর্থ মন্ত্রণালয় বরাবর অফিসিয়ালি জানানো হয়েছে যে এবারের বাজেটে যে সকল ইতিবাচক দিক এসেছে এজন্য সাধুবাদ জানানো। এক্ষেত্রে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কর ব্যবধান ৭.৫% রয়েছে, যেটি পুঁজিবাজারের জন্য ইতিবাচক। তাছাড়া মার্চেন্ট ব্যাংকের কর হার 10% কমানো হয়েছে, সেটিও পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া আপনারা জানেন মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর তাদের পরিশোধিত মূলধনের 10% বেশি যদি আইপিওর মাধ্যমে আসে তাহলে 5% কর ছাড়, আর যদি 20% বেশি পরিশোধিত মূলধনে আসে আইপিওর মাধ্যমে তাহলে সর্বোচ্চ 10% কর ছাড় পাবে। অর্থাৎ 45% থেকে 35% নেমে আসবে মোবাইল ফোন কোম্পানিগুলোর কর হার যদি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এছাড়া আরও রয়েছে ব্রোকারেজ হাউসগুলোর যে টার্নওভার ট্যাক্স রয়েছে, 100 টাকায় সেটি 5 পয়সা ছিল আগে, এখন সেটি কমিয়ে 100 টাকায় 3 পয়সা করা হয়েছে। সেই হিসেবে টার্নওভার ট্যাক্সও কিন্তু অনেকখানি কমানো হয়েছে। যে জায়গায় আমরা জানি বাংলাদেশে অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য কোম্পানিগুলোর ক্ষেত্রে, অতালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স বাড়ানো হয়েছে। যেটি আগে ছিল 100 টাকায় 60 পয়সা, সেটি এখন 100 টাকায় 1 টাকা করা হয়েছে। যে কারণে ব্যবসায়ী বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানিয়ে আসছেন এবং প্রস্তাব করছেন এটি পুনর্বিবেচনা করা দরকার। সেই জায়গায় পুঁজিবাজারে কিন্তু টার্নওভার ট্যাক্স কমানো হয়েছে। সব কিছু মিলে এটি ছিল বাজেট রিলেটেড পুঁজিবাজারের জন্য প্রণোদনা। তাছাড়া বাজার বিশ্লেষকরা বলছেন যে সকল বিষয় নিয়ে কাজ করা হচ্ছে ইতিমধ্যে, এর মধ্যে প্রধান উপদেষ্টার 5টি নির্দেশনার মধ্যে 2টি নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে বেসরকারি যে সকল বড় বড় কনগ্লোমারেট রয়েছে যাদের বার্ষিক টার্নওভার $1 বিলিয়ন থেকে $2 বিলিয়ন, তাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে অথবা তাদের বড় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত নিয়ে আসা। এক্ষেত্রে আপনারা জানেন তাদের আগে শর্ত ছিল তালিকাভুক্তি করার জন্য যে সকল প্রণোদনা দেয়া দরকার তা দিয়ে নিয়ে আসার জন্য। এখন যেহেতু বাজেটে প্রণোদনা দেয়া হয়েছে, কর ছাড় দেওয়া হয়েছে, এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছেন তাদেরকে দ্রুত যদি পুঁজিবাজারে নিয়ে আসা যায় তাহলে হয়তোবা ভালো ভালো কোম্পানি যখন পুঁজিবাজারে আসবে স্থিতিশীলতা ফিরে পেতে সাহায্য করবে বলে বলছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া আপনারা জানেন ব্যাংক থেকে যখন সিন্ডিকেশন লোন নেওয়া হয় 1,000 কোটি টাকার উপরে, সেটিও যেন পুঁজিবাজার থেকে অথবা বন্ড মার্কেট থেকে নেওয়া হয় সেটার জন্য ফোকাস দেওয়া হয়েছিল। সেটি নিয়েও যেন কাজ করা হয় এবং সেটির জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 6 মাস। সেই 6 মাসের মধ্যে যেন সেটি অগ্রগতি দেখা যায়, সেটাই বাজার বিশ্লেষকদের অভিমত। এছাড়া আরও রয়েছে, আপনারা জানেন বিএসইসি থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্রোকারেজ হাউস রিলেটেড। এর মধ্যে রয়েছে ব্রোকারেজ হাউসের যে সিসিএ অ্যাকাউন্টের সুদ নিয়ে একটি বিতর্ক ছিল, সেই বিতর্কর অবসান ঘটিয়েছে বিএসইসি। আপনারা জানেন যে 25% ইনভেস্টর প্রোটেকশন ফান্ডে থাকবে, বাকি 75% ব্রোকারেজ হাউসগুলো এখন রাখতে পারবে, যেটি ব্রোকারেজ হাউসগুলোকে টিকিয়ে রাখতে কিছুটা সাহায্য করবে। এছাড়া আপনারা জানেন বিও মেইনটেন্যান্স ফি যেটি রয়েছে 450 টাকার জায়গায় সেটি 150 টাকা করা হয়েছে, এক্ষেত্রেও 300 টাকা ছাড় দেওয়া হয়েছে। সর্বশেষ আরেকটি বিষয়, বাজার বিশ্লেষকরা বলছেন যে সরকারি
কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য আইসিবিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এক্ষেত্রে লিস্টিংও করা হয়েছে। 21 থেকে 22টি কোম্পানি রয়েছে পুঁজিবাজারে আসার জন্য রেডি। আপাতত তাদের 5% শেয়ার পুঁজিবাজারে অফলোড করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি যেন দ্রুত গতিতে পুঁজিবাজারে নিয়ে আসা যায়, দরকার হলে ডিরেক্ট লিস্টিংয়ে যেন নিয়ে আসা যায়, সেটার জন্য বাজার বিশ্লেষকরা বলছেন। যদিও বাজারে লেনদেনে যে গতি রয়েছে সেক্ষেত্রে ডিমান্ড সাইডটা খুবই উইক, তারপর অনেক বাজার বিশ্লেষকরা বলছেন যে বাজারে যথেষ্ট পরিমাণে তারল্য রয়েছে। আস্থার অভাবে অনেক বিনিয়োগকারী পুঁজিবাজারে আসছে না। যখন ভালো ভালো কোম্পানি আসবে, মাল্টিন্যাশনাল কোম্পানি আসবে, তখন অটোমেটিক্যালি অনেক বিনিয়োগকারী ইনভেস্ট করবে। এবং আপনারা জানেন আইপিওর মাধ্যমে অথবা ভালো ভালো কোম্পানি যখন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তখন নতুন নতুন অনেক বিনিয়োগকারী যুক্ত হয়। সেই বিষয়টি মাথায় রেখে বাজার বিশ্লেষকরা বলছেন যে দ্রুত সরকারের কাছে যে মাল্টিন্যাশনাল কোম্পানি শেয়ার রয়েছে সেটি পুঁজিবাজারে ছাড়া হোক। এছাড়া সরকারি যে সকল কোম্পানি রয়েছে, সরকারি যে শেয়ার রয়েছে, তাদের অ্যাটলিস্ট 5% যেন পুঁজিবাজারে ঈদের পরপর ছাড়া হয়, এই জন্য যেন অগ্রগতি দেখা যায়, তাহলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে এখন যে লেনদেন হয়েছে, যদিও খুব কম লেনদেন হয়েছে, 110 কোটি টাকার আশপাশে লেনদেন হয়েছে, তারপরও এই লেনদেনের মধ্যে কারা কারা সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে, শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো বেশি বৃদ্ধি পেয়েছে, কোন কোন কোম্পানিগুলো কম বৃদ্ধি পেয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখন দেখে নিচ্ছি প্রথমে ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে। টপ ট্রেডের ক্ষেত্রে আমরা গতকাল দেখেছিলাম নতুন একটি কোম্পানি চলে এসছে। আসলে টপ ট্রেডে এতদিন দেখা যায়নি, সি পার্ল, এটি গতকাল টপ ট্রেডে প্রথম অবস্থানে ছিল দিন শেষে। আজও দিনের শুরু থেকে কিন্তু টপ ট্রেডে দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংকও ছিল টপ ট্রেডে। আমরা এখন দেখে নিব বর্তমান টপ ট্রেডের অবস্থান কেমন রয়েছে। টপ ট্রেডে এক্ষেত্রে আমরা প্রথম 5টি কোম্পানি দেখে নিব। আমরা টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি, এর পাশাপাশি আমরা টপ গেইনার এবং লুজারের জন্য অপেক্ষা করব। দর্শক, আমরা টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি। টপ ট্রেডের পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি সূচকের যে অবস্থান রয়েছে, বর্তমানে 26 পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়ে আছে 4690 পয়েন্টে। আজ দিনের শুরু থেকে এখন পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এই সপ্তাহে 4 কার্যদিবস দেখলে প্রথম 2 কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। গতকাল সূচক অনেকখানি কমেছে, 24 পয়েন্ট কমেছে। আজ এখন পর্যন্ত 26 পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে। আমরা এখন দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে। ব্র্যাক ব্যাংক রয়েছে আজ প্রথম অবস্থানে, 18 কোটি টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে সি পার্ল, তৃতীয় অবস্থান রয়েছে লাভেলো, চতুর্থ অবস্থান রয়েছে ফাইন ফুডস, পঞ্চম অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন। এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে থাকা 5টি প্রতিষ্ঠানের মধ্যে 4টি প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনারে প্রথম অবস্থান রয়েছে সোনালী আঁশ, 9.20% বৃদ্ধি পেয়েছে। সি পার্ল টপ ট্রেডে দ্বিতীয় অবস্থানে ছিল, টপ গেইনারের দ্বিতীয় অবস্থান রয়েছে, 8% মতো বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক, এটি 7.41% বৃদ্ধি পেয়েছে। নর্দার্ন জুট রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থান রয়েছে এসিএমএল এলই সিএমএফ ফান্ড, এই ফান্ডটি এখন পর্যন্ত প্রায় 7% মতো বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিলাম টপ গেইনার। এখন দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, দ্বিতীয় অবস্থানে উত্তরা ফাইন্যান্স, তৃতীয় অবস্থানে ঢাকা ইন্স্যুরেন্স, চতুর্থ অবস্থানে সোনারগাঁও টেক্সটাইল, পঞ্চম অবস্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। মিডল্যান্ড ব্যাংক এখন পর্যন্ত প্রায় 9% দর হারিয়েছে, উত্তরা ফাইন্যান্স 8.26% দর হারিয়েছে, ঢাকা ইন্স্যুরেন্স 7.5% দর হারিয়েছে, সোনারগাঁও টেক্সটাইল প্রায় 7% দর হারিয়েছে, অলটেক্স 6% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান। এখন আমরা খাত ভিত্তিক অবস্থান দেখে নিচ্ছি। প্রথমে আমরা খাত ভিত্তিক অবস্থানে দেখে নিব ব্যাংকিং খাতের কি অবস্থা রয়েছে আজ। ব্যাংকিং খাতের এক্ষেত্রে আমরা প্রথমে টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি। ব্যাংকিং খাতে টপ ট্রেডের পাশাপাশি টপ গেইনার এবং লুজারও দেখে নিব। ব্যাংকিং খাতে টপ ট্রেডে রয়েছে ব্র্যাক ব্যাংক প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক, তৃতীয় অবস্থানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, চতুর্থ অবস্থানে আইএফআইসি ব্যাংক, পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক। ব্র্যাক ব্যাংক এখন পর্যন্ত প্রায় 16 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ব্যাংকিং খাতে টপ গেইনারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি। এক্ষেত্রে প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত আমরা দেখে নিব। টপ গেইনারে রয়েছে প্রথম অবস্থানে আইসিবি ইসলামিক ব্যাংক, দ্বিতীয় অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক, তৃতীয় অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক, চতুর্থ অবস্থানে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, পঞ্চম অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক। ব্যাংকিং খাত যেহেতু বাজার মূলধন একটু বেশি, ব্যাংকিং খাতে মুভ করাটা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আইসিবি ইসলামিক ব্যাংক কিন্তু আজ 3.5% বেশি দর বৃদ্ধি পেয়েছে, বাকি ব্যাংকগুলো 2% নিচে দর বৃদ্ধি পেয়েছে টপ গেইনারে থাকা সত্ত্বেও। এখন আমরা দেখে নিব ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে। ব্যাংকিং খাতে টপ লুজার আমরা প্রথমে দেখছিলাম মিডল্যান্ড ব্যাংক সবচেয়ে বেশি দর হারিয়েছে। মিডল্যান্ড ব্যাংকের কি অবস্থা এখন দেখে নিই। এখন আসলে দর্শক দেখা যাচ্ছে ব্যাংকিং খাতে টপ লুজার এখনও আপডেট হয়নি,
যার ফলশ্রুতিতে আমরা মাত্র 2টি ব্যাংকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এর আগে দেখেছিলাম মিডল্যান্ড ব্যাংক প্রায় 9% মতো দর হারিয়েছে, যেহেতু ডিএসসি টপ লুজারের প্রথম অবস্থানে ছিল। তো দর্শক, দেখা যাক এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের সূচকের যে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সেটি দিন শেষে অব্যাহত থাকে কিনা। এবং আজ এখন পর্যন্ত 26 পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে, তারপরেও সূচক 5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে। দেখা যাক আজ দিন শেষে যদি ঈদের আগে 4700 পয়েন্টের উপরে সূচক শেষ হয়, তাহলে 5 বছরের মধ্যে যে সর্বনিম্ন রেকর্ড আছে সেটি আর থাকবে না। দেখা যাক দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে কিনা ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।